নিজের নামে প্রকল্প গ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার পরামর্শ। কৃষি, শিল্প এবং সেবা খাতে কমছে প্রবৃদ্ধির হার। ঋণের উচ্চ সুদহার এবং ডলার সংকটে বাধাগ্রস্ত করছে উৎপাদন, ব্যবসা পরিবেশ উন্নত করার তাগিদ। চাঁদপুরের মাছের আড়তে কমেছে ক্রেতা বিক্রেতাদের পদচারণা। ইলিশের যোগান কমায় বিপাকে ব্যবসায়ীরা, লাভের আশায় ঝুঁকছেন খুচরা ব্যবসায়ী। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। নিজের নামে প্রকল্প গ্রহণ না করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করতে হবে। সকালে একনেক সভায় প্রধানমন্ত্রী এই অনুশাসনগুলো দিয়েছেন। একনেক সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বাস্তবায়নে খরচ হবে 5,563 কোটি টাকা। অর্থ বছরের শেষ সময় এসে অবকাঠামো খাতের উন্নয়নে জোর দিয়েছে সরকার। স্থাপন করা হবে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, নির্মাণ করা হবে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার ইউনিট। নতুন বাজেট পেশের আগের এই সভায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। অনুমোদন পেয়েছে বরিশাল, পিরোজপুর এবং ঝালকাঠি জেলার পল্লী এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা যে উনি নিজের নাম ব্যবহার করে কোনো প্রকল্প নেওয়া উনি যেতে চান না। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। রাজধানীর পুলিশ প্লাজায় চলছে ব্যবসা বাণিজ্যের সূচক বিষয়ক সেমিনার। আমরা সরাসরি চলে যাব সেখানে। The ability to share the first number, make the first report available publicly, right? Second, as I say, 50 and above means an expansion of economic activity, dynamism. So 62 certainly represents that. There has been, as you can see the graph, since January, there has been a steady increase in the expansion, steady acceleration in the expansion of the economic activity. Of course, after March, it has dropped a little bit, but it is still on an expansion mode. Means the dynamism is expanding. And I think we have to also consider that, these last few months, globally, there have been some dislocations. What's happening in the Middle East had impact in the supply chain corridor, the logistics corridor, the Red Sea and others. We also had a number of other dislocations around the world. But despite that, I think this expansion is encouraging, particularly given we have been going through quite a challenging time in our particularly macroeconomy over the last 2 years. So these are good rays of hope that microeconomy or the players in the microeconomy who form the economic activities are expanding. Next slide, please. So let me quickly go through the breakdown on agriculture. If I may request to wrap up in 2 minutes. দর্শক, পুলিশ প্লাজা থেকে ব্যবসা বাণিজ্যের সূচক বিষয়ক সেমিনারটিতে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম। কমছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কৃষি, শিল্প এবং সেবা 3 খাতেই কমছে প্রবৃদ্ধির হার। মূলত ব্যাংক সুদহার বৃদ্ধি এর মূল কারণ। অন্যদিকে ডলারের অপ্রাপ্যতাও বাধাগ্রস্ত করছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। তা না হলে কমে যাবে কর্মসংস্থান। ব্যবসার পরিবেশ উন্নত করারও দাবি উঠেছে। বলা হচ্ছে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে সময় লাগবে আরও। ধারাবাহিক উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে একসময় সারা বিশ্বে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। 7 ভাগের উপরে ছিল মোট দেশজ উৎপাদন বা জিডিপি। কিন্তু এখন তার বিপরীত চিত্র। হঠাৎ করে যেন ছন্দপতন। করোনা সংক্রমণ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থমকে দিয়েছে অর্থনীতির গতি। চলতি অর্থ বছরের প্রথম এবং দ্বিতীয় প্রান্তিকের জিডিপির হিসেব উদ্বেগজনক। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেখা যায় অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির হার মাত্র 3.78 ভাগ। কিন্তু তার আগের 2 বছরের একই সময়ে হার ছিল 7 ভাগের বেশি। প্রশ্ন হচ্ছে, প্রবৃদ্ধির পথে
অন্তরায় কি? বেসরকারি খাতের সাথে বসতে হবে, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসতে হবে, যে আমাদের ইকোনমিক ক্রাইসিসে এভরি টাইম একটা আপডেট আমাদেরকে দিতে হবে এবং সিদ্ধান্ত নেয়ার আগে তাদের সাথে বসে আলোচনা করে বলতে হবে যে আমরা এই ধরনের নীতিমালার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আপনি নীতিমালা একটা করে আমাদের উপরে চাপিয়ে দিবেন, এটা কিন্তু আমরা হজম করতে পারবো না। কৃষি, শিল্প এবং সেবা এই 3 খাতেই কমেছে উৎপাদন। সবচেয়ে নেতিবাচক অবস্থানে সেবা খাত, তারপরই শিল্প এবং কৃষি খাতের অবস্থান। বলা হচ্ছে ব্যাংক সুদহার বৃদ্ধির কারণে উৎপাদনে গতি কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বৃদ্ধির পথে সরকার। এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের দরজায় নক করছে, এবং এলডিসি গ্র্যাজুয়েশন যখন হয়ে যাবে তখন আমার ওষুধ শিল্পের কি হবে, আমার চামড়া শিল্পের কি হবে, আমার পাদুকা শিল্পের বা আমাদের যে পাট শিল্প বা আমাদের যে আজকে বিশ্বের মানচিত্রে যারা সবাই চেনে আমাদেরকে, আমাদের পোশাক শিল্প, এদের কি হবে? বিশ্বের অন্যান্য দেশ সংকট থেকে উত্তরণ করলেও ব্যতিক্রম বাংলাদেশ। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা না গেলে সংকট বাড়বে। আমদানি বিধিনিষেধের বিভিন্ন যে স্টেপগুলো নেওয়া হয়েছে তার ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা একটা বড় সমস্যা ছিল আমাদের জন্য, এবং এটার মূলে ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটার কারণে। সংকট কাটাতে পদক্ষেপ নেবার কথা জানালেন সরকারের এই নীতি নির্ধারক। বলেন ঘুরে দাঁড়াতে সময় লাগবে। প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে ফলে কিন্তু কিছু কিছু কাঁপন থাকবে, কারণ আমাদের এখানে এতদিন ইকোনমিটা স্থবির অবস্থায় ছিল, যেটাকে বলা হয় সাবসিস্টেন্স ইকোনমি বলে, ওরা দিন আনি দিন খাই ছিল প্রায় মোটামুটি। এটা ভেঙে এখন কমার্শিয়াল হচ্ছে, সুতরাং কাঁপন হবে, কাঁপন হওয়া মানেই কিন্তু ইনফ্লেশন। স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনা না গেলে অর্থনীতিতে তৈরি হবে দীর্ঘস্থায়ী সংকট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে ঘিরে অনেক পেশাদার এবং শৌখিন খামারি বিশাল আকৃতির পশুপালন করে থাকেন। বাহারি নামও দেয়া হয় তাদের। তেমনই এক গরুর পরিচর্যা করছেন পাবনার ফরিদপুর উপজেলার চিথুলি গ্রামের সজীব। বিশাল আকৃতির এই গরুটির নাম দিয়েছেন সুলতান সুলেইমান। ঈদুল আজহার বাকি আরও বেশ কিছুদিন। এরই মধ্যে পাবনার ফরিদপুর উপজেলায় আলোচনায় এসেছে সুলতান সুলেমান। লম্বায় 6 ফিট ও উচ্চতায় 6 ফিট হলস্টাইন ফ্রিজিয়ান শাহিওয়াল মিশ্র সংকর জাতের গরুটির নজর কেড়েছে স্থানীয়দের। 3.5 বছর আগে শখের বশে গরুটি কেনেন ফরিদপুর উপজেলার চিথুলি গ্রামের সজীব। গরুটির ওজন 32 মণ। নিজের বাড়িতে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো হয় সুলতান সুলেমানকে। স্থানীয়দের দাবি এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ। একদম প্রাকৃতিক খাবার দেখা যাচ্ছে, সবুজ ঘাস, নিপের ঘাস, সাথে খোলভুসি, গুঁড়া, এইসব সিম্পল খাবার দিয়ে ওকে আসলে বড় করা হয়েছে মূলত। আশা করি এবার কোরবানিতে একটা ভালো দামে ওকে বিক্রি করে দিতে। ওকে 2 বার খেতে দেই, সকালে একবার, বিকেল একবার। প্রায় আমাদের বাসায় ধরেন মানুষজন আসে সুলতান সুলেমানকে দেখার জন্য। এ অনেক শান্তশিষ্ট একটা গরু। স্থানীয় প্রাণী সম্পদ অফিস বড় আকারে গরু পালনকারীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। এটি সম্পর্কে আমরা যাবতীয় পরামর্শ, পাশাপাশি যে খাদ্য ব্যবস্থাপনা সেটি নিয়েও আছি। পাশাপাশি খামারিরা যাতে এখন এই কোরবানি উপলক্ষে আমাদের এই উৎপাদিত গরুগুলো বাজারজাত করতে পারে সেজন্য আমরা সার্বিক সহযোগিতা প্রদান করছি। 10 লাখ টাকায় গরুটি বিক্রির আশা করছেন সজীব। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। পল্লী বিদ্যুতে অনিয়ম, দুর্নীতি এবং নির্যাতনের অভিযোগে 5ম দিনের মতো দেশে বিভিন্ন স্থানে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন সমিতির কর্মকর্তা কর্মচারীরা। প্ল্যাকার্ড হাতে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি পালন করছেন সমিতির কর্মচারীরা। চাকরি স্থায়ীকরণ, কাজের পরিধি কমানো, বৈষম্য দূর করা সহ 12 দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে কাজ করলেও বেতন ভাতা সহ নানা দিকে বৈষম্যের শিকার তারা। অবিলম্বে এই দাবিগুলো না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। চাঁদপুরে বড় স্টেশন মাছঘাটে 50টি আড়তে আগের মতো সেই ক্রেতা বিক্রেতাদের পদচারণা নেই। গত 5 বছরে কমেছে ইলিশের সরবরাহ। আগে বছরে প্রায় 1.5 কোটি টাকা আয় হলেও এখন তা নেমে এসেছে 10 থেকে 15 লাখ টাকায়। বিপাকে পড়েছেন এখানকার আড়তদাররা। লাভের আশায় এখন ঝুঁকছেন তারা খুচরা ব্যবসায়। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে বছরের এই সময়ে সরগরম থাকত চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। পরিচিত ছিল দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের মোকাম হিসেবে।
তবে কাল পরিক্রমায় হারিয়েছে জৌলুস। নানা কারণে কমেছে জেলে ও ট্রলার মালিকদের আনাগোনা। গত 5 বছরে ইলিশের সরবরাহ আশঙ্কাজনক হারে কমে গেছে। যেখানে এক একটি মোকাম বছরে প্রায় 1.5 কোটি টাকা রোজগার করত, তা নেমে এসেছে সর্বোচ্চ 15 লাখ টাকায়। অনেকেই ঝুঁকেছেন খুচরা মাছের ব্যবসায়। 1 লাখ টাকা আমি চালান কেটে 600 টাকা পাইতেছি। তা আমি এটার পাশাপাশি যদি আমি খুচরা কিছু মাছ বেচি, ওটা দিয়ে আমার কিছু ইনকাম হলে এটা কি আউট একটা আমার অ্যামাউন্ট আইসা বললো। আড়তদারি করে পাশাপাশি খুচরা করলে আপনার দেখা যায় দৈনিক 2-3 হাজার টাকা আলাদা লাভ করা যায়। আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি অনেকটা কমে গেছে। আমরা যারা আছে এখন খুচরা বিক্রেতা আর কি বেশিরভাগ আছে। আগে তো আমাদের দাদন দিত, আমরা তো কত না দাদন টাদন নেই না, আমাকে নিজের এলাকাতে আমরা দাদন দিই। ব্যবসায়ী নেতাদের দাবি, মাছের যোগান কমে যাওয়ায় বড় স্টেশন ঘাট সুনাম হারাচ্ছে। কমেছে আড়তের সংখ্যা। আগে যেমন বছরে 1 কোটি টাকা ব্যবসা করতাম, এখন 10 লাখ টাকাও ব্যবসা করার মতো কোনো ওয়ে নাই। কারণ মাছ 10% এসে পড়ছে। আগে 1000 মন বিক্রি করলে এখন 100 মন বিক্রি করতে পারে। মাছের আমদানি কমে আসতেছে, মাছ কম আসতেছে। এই কারণে তারা এখন কি করবে? যে কারণে অনেকেই বড় আড়তদার ছিল, একসময় বড় ব্যবসায়ী ছিলেন, তারা বড় ব্যবসা এখন আর করতে পারতেছেন না। সেই কারণে তারা খুচরা বিক্রির দিকে ঝুঁকেছে। ঘাটে মাছের সরবরাহ বাড়লে আবারও বড় স্টেশন মাছঘাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠবে আশা সংশ্লিষ্টদের। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। দর্শক, এবার জানিয়ে দেবো আজকের পুঁজিবাজার লেনদেনের সর্বশেষ আপডেট। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে পুঁজিবাজারে। ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচকে কিন্তু পতন হয়েছে দিন শেষে। আজকে ঢাকা শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি দিন শেষে কাছাকাছি 30 পয়েন্টের মতো কমে 5661 পয়েন্টে অবস্থান করছে। অন্য দুটি সূচকও বেড়েছে। ডিএসসি এর সূচক সেটিও 7 পয়েন্টের মতো বেড়ে 1242 পয়েন্টে আছে এবং 30 সূচক যেটি সেটি 10 পয়েন্টে কিছু বেশি বেড়ে কাছাকাছি 11 পয়েন্টের মতো বেড়ে 2015 পয়েন্টে অবস্থান করছে। এবং আজকে ঢাকা শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে 911.37 লাখ টাকার মতো শেয়ার। এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম পড়ে গেছে। 258টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, মাত্র 93টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আজকে সারাদিন জুড়ে এবং 41টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20তে আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাব প্রথম অবস্থানে ধরে রেখেছে প্রায় 39.32 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে এবং 70 থেকে 73 টাকার মতো সকাল থেকে ট্রেড হচ্ছে এই কোম্পানিটি এবং লাস্ট প্রাইস ছিল 72 টাকা। এরপরে মারেক স্পিনিং আছে দ্বিতীয় অবস্থানে এবং এটি দিন শেষে 37.18 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করেছে। 39 থেকে 41 টাকার মতো ট্রেড হচ্ছে সকাল থেকে এবং লাস্ট প্রাইস ছিল 39 টাকা 90 পয়সা। এরপরে বেস্ট হোল্ডিং তৃতীয় অবস্থানে ধরে রেখেছে টপ 20 এবং আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে 32.52 লাখ টাকার মতো শেয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটি 37 থেকে 40 টাকার মধ্যে সকাল থেকে ট্রেড হচ্ছে, লাস্ট প্রাইস ছিল 39 টাকা 10 পয়সা। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক দিন শেষে সিএসপিআই সেটি 81 পয়েন্টের মতো কমে 16,231 পয়েন্টে অবস্থান করছে এবং আজকে সিএসসি টোটাল ট্রেড করেছে 57.91 লাখ টাকার মতো শেয়ার এবং টোটাল ট্রেড হয়েছে 233টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আমরা দেখতে পাচ্ছি পড়ে গেছে। 146টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, 63টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং মাত্র 24টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। অন্য প্রসঙ্গে আমরা চলে যাব। অসুস্থতার কারণ দেখিয়ে একদিনে ছুটি নিয়েছে প্রায় 300 কর্মী। শুধু তাই নয়, বন্ধ করে দিয়েছে মোবাইল ফোনও। এমন নজিরবিহীন পরিস্থিতিতে পড়েছে ভারতীয় এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। বাধ্য হয়ে বুধবার বাতিল করা হয়েছে 70টিরও বেশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট। বৃহস্পতিবারও অনেক ফ্লাইট বাতিল হয়েছে। এই ঘটনায় 25 জন কেবিন ক্রুকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি। মূলত টাটা গ্রুপের মালিকানাধীন এই প্রতিষ্ঠান। তাতে চিকিৎসা সুবিধার বৈষম্য দূর করতেই কর্মীদের বিরল এই প্রতিবাদ। এই কাণ্ডে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অভিযোগ, বিমানবন্দরে পৌঁছানোর পর ফ্লাইট বাতিলের বিষয়টি তারা জানতে পেরেছেন, এতে বিপাকে পড়েছেন তারা। আবারও মানহীন যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ উঠেছে মার্কিন প্রতিষ্ঠান কোম্পানি বোয়িংয়ের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানটিকে যন্ত্রাংশ সরবরাহকারী কোম্পানির এক কর্মকর্তা ফাঁস করেছেন এই তথ্য। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে স্পিরিট অ্যারোসিস্টেম কোম্পানির সাবেক কর্মকর্তা সান্তিয়াগো পার্দেস জানিয়েছেন, বোয়িংয়ের সাথে কাজের অভিজ্ঞতা। বলেছেন, পর্যবেক্ষণের সময় এমন শতাধিক যন্ত্রাংশ পাওয়া গেছে যেগুলো নষ্ট কিংবা ত্রুটিপূর্ণ ছিল, তবে এগুলো নিয়ে খুব একটা চিন্তিত ছিল না বোয়িং।
লেনদেন ঠিক থাকলেই সন্তুষ্ট থাকতো তারা। বোয়িংয়ের সেবার মান এবং যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে চিন্তিত নয় বোয়িং, এমন দাবিও করেছেন তিনি। গত কয়েক বছরে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে বোয়িংয়ের বিমান। পরপর বড় দুটি দুর্ঘটনার পর আলোচনায় আসে যাত্রীদের নিরাপত্তা ইস্যুটি। এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চলমান মামলার সাক্ষীর অস্বাভাবিক মৃত্যু উস্কে দিয়েছে সমালোচনা। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।